সুখে থাকো আর সুখী করো সবে তোমাদেরও প্রেম ধন্য হোক ভবে। সুখে থাকো আর সুখী করো সবে তোমাদের প্রেম ধন্য হোক ভবে। মঙ্গলের পথে থেকো নিরন্তর মহতেও পরে রাখিও নির্ভর। মঙ্গলের পথে থেকো নিরন্তর মহতের পরে রাখিও নির্ভর। ধ্রুব সত্য তারে ধ্রুব তারা করো সংশয় ঋষিতে সংসার অর্ণবে। সুখে থাকো আর সুখী করো সবে চির শুভয় প্রেমের মিলন মধুর করিয়া রাখি করো জীবন। চির সুধাময় প্রেমের মিলন মধুর করিয়া রাখুক জীবন। দুজনার বলে সবল দুজন দুজনার বলে সবল দুজন জীবনের কাজ সাধিও নীরবে। সুখে থাকো আর সুখী করো সবে। কত দুঃখ আছে কত অশ্রু জল প্রেম বলে তবু থাকিও অচল। কত দুঃখ আছে কত অশ্রু জল প্রেম বলে তবু থাকিও অটল। তাহারি ইচ্ছা হোক সফল তাহারি ইচ্ছা হোক সফল। বিপদে সম্পদে সুখে উৎসবে। সুখে থাকো আর সুখী করো সবে তোমাদের প্রেম ধন্য হোক ভবে। সুখে থাকো আর সুখী করো সবে। বেলমঠের সন্ন্যাসীদের কথা হল স্বামী সমরেশ্বরানন্দ, উনি বেলমঠের সন্ন্যাসী ছিলেন। উনি এই বেলমঠের সন্ন্যাসীদের কথাই বলছেন। তো এখন চিন্তাহর মহারাজ সম্বন্ধে বলছেন। একদিন তাকে প্রশ্ন করেছিলাম চিন্তাহর মহারাজকে, ছোট ছোট বিষয়ে আপনি নজর রাখেন কেন? অধ্যক্ষ হিসেবে পলিসি ম্যাটার নিয়েই মাথা ঘামানো উচিত বলে আমার মনে হয়। মহারাজ বলেছিলেন, তুমি ঠিক বলেছ, কিন্তু অধ্যক্ষ হিসেবে আমার অন্যতম কাজ নজর রাখা, অন্যেরা তাদের কাজ কেমন করছে এবং কাজটা আরও ভালোভাবে করা যায় কি না সেটা দেখিয়ে দেওয়াটা দরকার। অফিসেও কাজের সময় রাজবাড়ি হলেও অন্য সময় হাসি খুশি অসাধারণ রসিকতা ছিল তার। আমরা হেসে লুটুপুটি খেতাম, কিন্তু তিনি গম্ভীর। আমি তখন কলকাতায় অদ্বৈত আশ্রমের চিন্তাহর মহারাজের মাঝে মাঝে চলে আসছেন, সেখানে কয়েকদিন কাটিয়ে যেতেন, হাসির মন্তব্য করতেন। তবে যারা তাকে চেনে না তাদের পক্ষে বোঝা মুশকিল, হয়তো কারণ মহারাজ গম্ভীর মুখে থাকতেন। একদিন তার ঘরে গেছি, দেখি টেবিলে কাপে পড়ে আছে চা। ঠান্ডা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, চা খাননি? এই তো ঠান্ডা দেখছি। মহারাজ গম্ভীর মুখে বললেন, বোধ হয় বইয়ের রেসিপি করে চা তৈরি করছে, তাই খাওয়া গেল না। অনেকদিন সকালে চা জল খাবার খেয়ে চেয়ারে বসে কাগজ পড়ছেন, হঠাৎ দেখি তার চোখ বন্ধ। মহারাজ, আপনি ঘুমোচ্ছেন? আমার প্রশ্নে জেগে উঠে তিনি বললেন, অনিদ্রা রোগ দূর করার সবচেয়ে ভালো ওষুধ হলো নিউজ পেপার।
সব সমস্যার সমাধান হতে পারে এতে। এক্সপার্ট কমেন্টসরা এতে লেখেন, কিন্তু আমার মতো পাঠক এগুলি পড়তে শুরু করলে ঘুম আসে। অন্য ঘটনা, আমরা কয়েকজন মিলে বেদান্ত নিয়ে আলোচনা করছি। 3টি বাদ বা মত, দ্বৈত, বিশিষ্টাদ্বৈতবাদ ও অদ্বৈতবাদ নিয়ে আলোচনা বেশ জমে উঠেছে। এমন সময় চিন্তাভাবন মহারাজ গেলেন। কিছুক্ষণ সময় জিজ্ঞাসা করেন, বলো তো মানুষের মধ্যে কোন বাদ সবচেয়ে পপুলার? একজন বললেন দ্বৈতবাদ, মহারাজ বললেন না, হলো না। আরেকজন বললেন অদ্বৈতবাদ, মহারাজ বললেন মোটেই নয়। তবে কি বিশিষ্টাদ্বৈতবাদ? এবারেও তিনি ঘাড় নেড়ে বললেন না, তাও নয়। আমাদের আবার অবাক হওয়ার পালা, এই 3টি ছাড়া আবার কোন বাদ আছে? মহারাজ গভীরভাবে বললেন কপালবাদ, ভাগ্য, নিয়তি। এই কপালবাদকে তাড়াতে না পারলে বেদান্ত প্রচার করা কঠিন। চিন্তাভাবন মহারাজ বক্তৃতা দিতেন না, বুদ্ধিজীবীদেরও পাত্তা দিতেন না। বলতেন এরা অধিকাংশই বাক্যবিদ, বক বক করেই যাচ্ছে, কাজের বেলায় অষ্টরম্ভা। নিজের লেখা একটি বই উপহার দিয়েছিলেন, ইউনেস্কো থেকে ছাপা। কাজের ব্যাপারে একদিন বলেছিলেন, আগে চিন্তাটা পরিষ্কার করো, মনে করো একটা ছবি এঁকে নাও, মনে মনে একটা ছবি এঁকে নাও, কেন করছো, কীভাবে করবে। অদ্বৈত আশ্রমে প্রতি রবিবারের দুপুরে সেদ্ধ আর ভাত হয়, আলু, কুমড়ো, ঢ্যাঁড়স সেদ্ধ। চিন্তাভাবন মহারাজ রসিকতা করে বলেছেন, আজ কি তোমাদের শোক দিবস? পরে আমার দিকে তাকিয়ে বললেন, কিরে, দার্শনিক উপনিষদে এর কোনো বিধান আছে? অফিসে মহারাজের এক রূপ, কাজের সময় এক মেজাজ, আর অন্য সময় বিপরীত মেজাজ। শোক দিবস মানে সব সেদ্ধ খাচ্ছে, শুধু আজকে শোক দিবস বলছেন। ও একদিন রবিবার দিন সব সেদ্ধ হতাম, সেদ্ধ রান্না হতো।